সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি ভালো আছি। আমরা ফৌজদারি কার্যবিধি পড়তেছি। আজ হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখ 2026। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি ডিভিশনটা দিব। ইতিমধ্যে আমরা সিঙ্গেল সিঙ্গেল ভাবে পড়ছি। আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে অ্যাপস আছে, অ্যাপসে ভিডিও টিউটোরিয়ালও আছে এবং জুম ক্লাসের রেকর্ডিংও আছে। তো আমাদের শুরুতেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ফৌজদারি কার্যবিধিতে আমাদের 565টা ধারার মধ্যে সব কিছুই কিন্তু আমাদের লাগবে না। যেহেতু সবকিছুই লাগবে না, অনেক কিছু আমাদের ছেড়ে দেওয়ার সুযোগ আছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে শুরুতে আমরা পড়তে পারি 4 ধারা, কারণ 4-এর থেকে কিছু বিষয়ের আপনার সংজ্ঞা আছে। এই সংজ্ঞার ধারাগুলো, ওই সংজ্ঞার যে বিষয়গুলো, ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমাদের খুবই প্রয়োজন। এরপরে আমাদের যে 5 ধারাটা মন চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন। তবে 6 থেকে আমাদের যে 12 পর্যন্ত আছে, এখানে আদালতের শ্রেণী বিভাগ আছে, তারপর আপনার বিচার বিভাগের পরিচিতি আছে সামান্যভাবে। আমরা এগুলো পড়তে পারি 6 থেকে 12, 6 থেকে 12 আমরা এটা করতে পারি। এর ভিতরে যদি কেউ মনে করেন একটু কম পড়বেন, আপনি শুধুমাত্র 12 ধারাটা পড়বেন। অবশ্যই 12 কিন্তু অবশ্যই পড়তে হবে। 12তে বলা আছে আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট, যেখানে 3 ক্যাটাগরির ম্যাজিস্ট্রেট: স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই 3 ক্যাটাগরির ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমাদের 42 থেকে 45 পর্যন্ত পড়বেন সরাসরি। এখানে বলা আছে জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশ সম্পর্কিত। এখন তার আগের যে ধারাগুলো, এগুলো আপনি কতটুকু পড়বেন? এর আগের ধারাগুলো আপনি শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার তথ্য জানার জন্য, যেমন ম্যাজিস্ট্রেটদের যে সাজার যে বিষয়টা আছে, যে তারা এই ধরনের সাজা দিতে পারে আর কি পারে না, এই জিনিসটার জন্য আপনারা এই অংশটুকু দেখতে পারেন আর কি। তবে মুখস্থ করার মতন কিছু নাই। তো তারপর হচ্ছে আমাদের এই গ্রেপ্তার সংক্রান্ত বিষয়। গ্রেপ্তার সংক্রান্ত বিষয় আমাদের 40 থেকে 50 পর্যন্ত প্রাথমিক পর্যায়ে। তো এই যে গ্রেপ্তার সংক্রান্ত এই নিয়মের ভিতরে নতুন কিছু বিষয় কিন্তু যুক্ত আছে। আমাদের আসামির কিছু আইনগত অধিকার যুক্ত করা হয়েছে, এবং সেই সাথে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে করণীয় বা আসামি গ্রেপ্তারের আপনার দেখা গেছে যে পর পর কি করতে হবে, এরকম কিছু বিষয়ও এখানে দেওয়া আছে। কোনগুলো তাহলে আমি বলতেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। 2025-এ যে সংশোধনগুলো আনা হয়েছে সেগুলো কোনগুলো? আমাদের 46 ক থেকে 46 পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। এটা কিন্তু 46 দ্বারার পরেই কিন্তু 46 ক হবে। খ, খ, গ, গ, শেষ হওয়ার পর আপনার 47 পড়তে হবে। অনেকে ভাবতে পারে যে এগুলো হয়তো পরে হবে, না। 46-এর পরে 46 ক, খ, গ, ঘ, ঙ হবে। ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে যে 51 থেকে 53 পর্যন্ত এই যে বিষয়টা, এটা হলো আপনার গ্রেপ্তার যখন কাউকে করাই হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার তার দেহ তল্লাশির বিধান, তার মালামাল রাখার এবং তার কাছে যদি আপত্তিকর অস্ত্র পাওয়া যায়, সেইগুলো রাখার কি পদ্ধতি, কিভাবে কি আপনার হেফাজতে নিতে হবে, ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, এই বিষয়ে আলোচনা করা আছে। গ্রেপ্তার সম্পর্কিত আরো ধারা আছে আমাদের, যেমন ধরেন 54 থেকে 59 পর্যন্ত যদি আপনি দেখেন, এখানে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কিছু ধারা পাবেন। এবং সেই সাথে আসামিকে অনুসরণ, তারপরে হচ্ছে আপনার তাকে হচ্ছে যে দেখা গেছে যে পাবলিক কর্তৃক গ্রেপ্তার, এই বিষয়গুলো আপনারা এই জায়গাগুলোতে পেয়ে যাবেন। মানে একটা ঘটনা হয়েছে, আপনি যে ফৌজদারি কার্যবিধি পড়লেন, আসলে কি পড়লেন, কেন পড়লেন, এর ভিতরে কি পাবেন, আমি যে থিম গুলো বলতেছি, মূলত এই থিম গুলো, এই অডিও গুলো খুব ভালো করে শুনবেন। 54 ধারার এখানে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে ধারা আরো যুক্ত হতে পারে। ধরেন আমাদের অফিসার ইনচার্জ কর্তৃক আছে 55, তারপর নাম ঠিকানা জন্য গ্রেপ্তার আছে 57, বেসরকারি ব্যক্তিগত গ্রেপ্তার আছে আপনার 59, এরপর আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে ওইখানে কিন্তু গ্রেপ্তার আছে। তারপর 124-এর 6-এও কিন্তু গ্রেপ্তার আছে। 151-তে আছে এই যে আমাদের অ্যাডভান্স যে গ্রেপ্তারটা। তারপর আছে আমাদের 171-এ অবাধ্য ফরিয়াদি বা সাক্ষী যে আছে তাকেও গ্রেপ্তার আছে আমাদের 171-এ। তাহলে এই এই টপিক গুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কোন বিষয়গুলোর দিকে ফোকাস করবেন? এরপরে মনে করেন যে আমরা চলে যাব আমাদের গ্রেফতার করে হাজির করা, এবং মনে করেন যে তারপরে আপনার রিপোর্ট দেওয়া। এই 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 দুটো বিষয় আমাদের 60, 61, 62 ধারা ব্যবহার করা হয়েছে। এদের ভিতরে আপনার 61 ধারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেননা 61 ধারায় হচ্ছে একজন আসামিকে আমরা কতক্ষণ পর্যন্ত হেফাজতে রাখতে পারবো, এই বিধানটা ব্যাখ্যা করা আছে, ঠিক না? কতক্ষণ? সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত আমরা আসামিকে হেফাজতে রাখতে পারবো। এভাবে কোনো বেশি আমরা রাখতে পারবো না। এরপর হচ্ছে যেটা আমাদের, আসামি যখন কোনো কারণে থানায় গ্রেপ্তার করা হবে,
তাকে আপনার যদি ছাড়তে হয় তাহলে এই পদ্ধতিটা 63 ধারায় বলা আছে যে আপনাকে ছাড়তে হবে জামিনের মাধ্যমে, আপনাকে ছাড়তে হবে মুচলেকার মাধ্যমে, মুচলেকার মাধ্যমে আর অথবা আপনার হচ্ছে জামিন, মুচলেকা আর একটা হলো ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ। এই তিনটার যে কোনো ছাড়া, যে কোনোটা ছাড়া আপনি ছাড়তে পারবেন না। ম্যাজিস্ট্রেট কর্তৃক যে আপনার গ্রেপ্তার করা হয়, ম্যাজিস্ট্রেট কর্তৃক যে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন, এই যে ক্ষমতা আছে, দুটো বিষয়, এই দুটো বিষয় আমাদের আলোচনা করা আছে আমাদের কততে, 64 এবং 65 ধারা। আমাদের কোনো প্রয়োজন নাই, জাস্ট জেনে রাখেন। এখন হচ্ছে যদি আসামি বা ভিকটিম পুলিশ হেফাজত থেকে পলায়ন করে তাদেরকে অনুসরণ এবং গ্রেপ্তার, 63, 67 এবং হচ্ছে যে আমাদের 67 ক নামে কিন্তু একটা নতুন ধারা যুক্ত হয়েছে, 67 ক। তো 67 কতে কি আছে? 67 কতে বলা আছে যে আমাদের গ্রেপ্তারকালীন যদি অনিয়ম হয় সেটা আপনার শাস্তি। গ্রেপ্তারকালীন যদি কেউ অনিয়ম করে সেটা শাস্তি। আচ্ছা, এখানে 2025 সালের কিন্তু আরেকটা ধারা এখানে ঢুকছে, আপনাদের বলতে মনে নাই, সেটা হলো কিন্তু 54 ক। 54 ক, যেই ধারার মানেটা হচ্ছে যে গ্রেপ্তার সম্পর্কে অবহিত করে, যদি কখনো গ্রেপ্তার করা হয় কাউকে বিনা পরোয়ানায়, সেক্ষেত্রে তাকে আপনার গ্রেপ্তারের কারণটা জানাতে হবে। এটা 54 কতে নতুন করে যুক্ত করতে। তো 67 পর্যন্ত আমরা জানলাম। তারপরে গুলো তো আপনারা মোটামুটি সবাই ভালো করেই জানেন যে 68 থেকে 74 পর্যন্ত আমাদের সমান, এবং সমানের সাথে কিন্তু যুক্ত হয়েছে 93 ক এবং 93 ছোট ক। এরপরে আমাদের 75 থেকে আপনার মনে করেন যে 86 পর্যন্ত হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, এর সাথে যুক্ত হয়েছে আমাদের 93 খ এবং 93 গ। তাহলে আমাদের 86 পর্যন্ত গেল। 87-তে রয়েছে আমাদের হুলিয়া, এবং 88-তে রয়েছে আমাদের আহ 88 এবং 89, এই দুটো দ্বারা যারা আছে আমাদের প্রোগ, হুলিয়া এবং প্রোগ। হুলিয়া এবং প্রোগ কিন্তু আগের মতন বাধ্যতামূলক না। এখন গ্রেপ্তারি পরোয়ানার পর যদি আদালত মনে করে সে হুলিয়া দিতে পারে, যদি মনে করে যে প্রতি পরোয়ানা দিতে পারে, না হলে কি করবে, ডাইরেক্ট মনে করেন যে আপনার ওই গ্রেপ্তারি পরোয়ানার পরে অ্যানিয়ার রিপোর্ট পাওয়ার পর মনে করেন যে পত্রিকায় বিজ্ঞাপনে বিচার শুরু করে দিতে পারবে। এটা কিন্তু সংশোধন আনা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 339 খ ধারাতে। আমি আগে এই কারেকশনটা বলে দিলাম। তাহলে আমরা পড়লাম কোন পর্যন্ত? আমরা গ্রেপ্তারি পরোয়ানা, সরি প্রুফ পর্যন্ত, 89 পর্যন্ত পড়লাম। এর ভিতরে হচ্ছে আমাদের 90 থেকে 93 পর্যন্ত যদি আপনি খেয়াল করেন, এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো এখানে include করছে, যেরকম আদালত কখন গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন, আদালত আপনার কখন মনে করেন যে আসামিকে মুচলেকা নিতে পারেন, সে মুচলেকা মোতাবেক না আসলে তাকে আবার গ্রেপ্তার করে আনার জন্য আবেদন দিতে পারেন, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে। আমরা যদি দেখি যে কোনো কিছু হাজির করা প্লাস হচ্ছে তল্লাশি কার্যক্রম, এটা আমাদের 94 থেকে 105 পর্যন্ত আর আলোচনা করা হয়েছে। আর 106 থেকে আপনি যদি 120 পর্যন্ত ধরেন, 106 থেকে 120 পর্যন্ত, তাহলে এই টপিকটা হবে আমাদের মুচলেকা সংক্রান্ত। তখন কি ধরনের মুচলেকা? এখানে এখানে কিন্তু বলা আছে যে আপনার শান্তিরক্ষা মুচলেকা, আর যেটা আমাদের সদাচরণের মুচলেকা। তো শান্তিরক্ষা মুচলেকার প্রথম যে ধারাটা সেটা হলো 106, 107, আহ তারপরে হলো আমাদের ইয়ে থেকে সদাচরণের মুচলেকা 108, 9, 10, এটা। তো দেখা যাচ্ছে যে এই যে কার্যক্রম গুলো কিভাবে করবে, কিভাবে কমপ্লিট করবে, কিভাবে নোটিশ দিবে, কিভাবে তারা হাজির হবে, হাজির হয়ে কি করবে, কি ব্যাখ্যা দিবে, এই বিষয়টা বলা আছে আমাদের 111 থেকে 120 পর্যন্ত। এর ভিতরে 111 সম্ভবত নাই, আপনারা এটা ধরে রাখেন আছে, এটা আমাদের 120 পর্যন্ত করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে একটু গ্যাপ দিতে পারবেন, আপনি এরপর চলে যেতে পারবেন আমাদের বেআইনি সমাবেশ যে আছে, এটা ছোট করার যে নিয়মটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 127 থেকে 129 তো বাধ্যতামূলক, এরপর 130, 131 সামরিক বাহিনীর কার্যক্রম, আর তার সাথে 32 যারা রয়েছে আমাদের রক্ষা কবচ। এই বিষয়গুলো আপনার খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। কিছু অংশ আপনি এখানে স্কিপ করতে পারবেন, সেটা হচ্ছে 133 থেকে 148 দ্বারা পর্যন্ত। যদি কারো কাছে এই জিনিসগুলো কঠিন লাগে প্রথম অবস্থায়, আপনি বাদ দেন, পরে এক সময় আপনি সেটা দেখে নিতে পারবেন। তাহলে এখানে কি আছে আমরা যেটা স্কিপ করলাম, এখানে 133 থেকে 143 পর্যন্ত আছে আমাদের উপদ্রব নিরসনের ব্যবস্থা। 144 আছে খুব জরুরি পরিস্থিতিতে আদেশ জারিকরণ। আর 145 থেকে 148 হচ্ছে যখন কোনো ব্যক্তির বাড়ি ঘর সীমানা বা আপনার যেগুলো সেবামূলক খাত, এগুলোর যে সীমানা বা দখল নিয়ে যখন কোনো বিরোধ দেখা দিবে, তখন স্টে মানে স্থিতাবস্থা সবাই যার যার অবস্থানে বজায় রাখবে, এই ধরনের কার্যক্রম 145-এ বলা আছে।
145 থেকে 148 পর্যন্ত। তো এই পর্যন্ত এইটা যারা কাছে কঠিন মনে হবে আপনারা স্কিপ করবেন। আর যারা ডিটেলস পড়তে চান, ডিটেলস আমাদের ভিডিও জুম ক্লাস সবই দেওয়া আছে, ওইখান থেকে আপনি সেটা দেখে নিতে পারেন। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় পুলিশের প্রতিরোধমূলক ক্ষমতা 149 থেকে 153। এই ক্ষমতা না থাকলে পুলিশ পুলিশ বলে কিন্তু গণ্য হতো না। এটাই আমাদের মেইন পাওয়ার, 149 থেকে 153 পর্যন্ত খুবই আপনার আর্জেন্ট, যেটা আমাদের মানে খুবই প্রয়োজন যে বলার বাইরে। আপনার 149 থেকে 153 টাকা। এরপর রয়েছে মূলত আমাদের আমলযোগ্য অপরাধ যদি থানায় আসেন, মানে সেটা ক্ষেত্রে ওসি সাহেব কি করবেন? মামলা রুজু করবেন। ঠিক আছে, তিনি মামলা রুজু করবেন। এটা আমাদের 154। এই 154 সাথে প্রবিধান 253, এইটা একসঙ্গে করে ফেলবেন, তাহলে মোটামুটি আপনার এফআইআর সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে উত্তর পেয়ে যাবেন। আমলের অযোগ্য অপরাধের সংখ্যা যদি আসে তাহলে কি করতে হবে? তাহলে যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে আপনার নথিভুক্ত করে মানে জিডি করে এটাকে আপনার তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে হবে। ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার জন্য বাদীকে পরামর্শ দেওয়া হবে। আর অনুমোদন পাওয়া গেলে ফৌজদারি কার্যবিধি 154 আছে, যেটা তদন্ত 156, ওটার মতো করে তদন্ত করতে পারবে। 156 তো আমি বলে দিলাম, যেখানে রয়েছে আমাদের আমলযোগ্য অপরাধের তদন্ত। ফৌজদারি কার্যবিধির 149 থেকে 173 পর্যন্ত আপনার প্রশ্ন পরীক্ষায় থাকবেই, একদম গ্যারান্টি। 149 থেকে 176 পর্যন্ত আপনার পুস্তক সহ বলেন, পুস্তক দিতে পারেন, প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম যে এরপর যেটা আছে আমাদের 156 থেকে এলো। এরপর রয়েছে আমাদের তদন্ত থেকে বিরত থাকা বা আমলযোগ্য অপরাধের তদন্ত থেকে বিরত থাকা কখন সেটা সম্ভব? যখন অপরাধটা সন্দেহজনক থাকবে তখন। সেটা 157 থেকে 159 পর্যন্ত আমাদের এটা আলোচনা করা হয়েছে। কত থেকে? 157 থেকে 159 পর্যন্ত এটা আমাদের আলোচনা করা আছে। তারপর আছে তদন্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যেটা আছে এরকম তদন্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। এই ক্ষেত্রে আমাদের 160 থেকে 173 পর্যন্ত আপনি ধরতে পারেন। এই ক্ষেত্রে 160 সাক্ষীদের হাজির করা, 161 জিজ্ঞাসাবাদ করা, 162 স্বাক্ষর না না নেওয়া, তারপরে হচ্ছে 163 বয়বীতে প্রলোভন ইত্যাদি না দেখানো বা দিয়ে বাধ্য না করা। এইগুলো 160 থেকে 163। এরপরে আমাদের যে 64 আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 64 কি? আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা খুবই দরকার আছে। তারপরে 165, 163, এটা হচ্ছে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, থানা এলাকায় 165, থানা এলাকার বাইরে গিয়ে 163। এই প্রতিনিধিগুলো এখানে আছে। তারপরে 167, 167 খুবই গুরুত্বপূর্ণ আমাদের রিমান্ড সংক্রান্ত। তারপর 167 ক নামে একটা ধারা যুক্ত হয়েছে নতুন, এখানে সহনের রিস্ক নিয়ে আলোচনা করা হয়েছে। 168 বলা আছে অফিসার ইনচার্জকে অবগতকরণ। তারপর হচ্ছে 169, 170 হচ্ছে আপনার একজন আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য কখন প্রেরণ করতে হবে আর কখন প্রেরণ করা লাগবে না, তাকে আপনার ছেড়ে দেওয়ার পদ্ধতিও এই 170, 170 আলোচনা করা আছে। 170 আরো একটা বিষয় আছে যে সাক্ষীদেরকে হয়রানি না করার জন্য এবং তাদেরকে সাথে যাওয়ার জন্য প্রেসার ক্রিয়েট না করা। বলতে হবে যে আপনি এখানে মুসলেকে দিয়ে দেন যে আপনি কি করবেন, বিদ্যালয়কে সাক্ষ্য দেবেন। 171 আপনার এই জিনিসটা আর একটু ব্যাখ্যা দিয়েছে, যদি তারা অন্য কিছু দাবি করা যাবে না, তবে আপনার তার কাছ থেকে যে ইটা মুস্তেকাটা এটা তিনি দিতে বাধ্য থাকবে সাক্ষী। যদি সাক্ষী মুস্তেকা না দেন তবে ওই ধরনের সাক্ষীকে আপনার বিনা প্রমাণে তখন গ্রেপ্তার করা যাবে। এটা আবার 171 কিন্তু বলা আছে। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের 172, 172 হচ্ছে আমাদের কেস নিয়ে আলোচনা করা হয়েছে। 172, 172-এর সাথে আমি যেটা বলি, আমি সাধারণত একটা জিনিস আরেকটাকে সাথে সাথে করতে না করি, বা দু একটা আপনার টপিক আছে এগুলোর সাথে 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 দিয়ে দিয়ে পড়ে ফেলবেন। কিরকম? যেমন ধরেন আপনি 172 যদি কেস ডায়েরি পড়েন, আপনি একই সাথে কিন্তু ফৌজদারি কার্যবিধির 68, তারপর হচ্ছে 263 এবং 264, এই তিনটা টপিক কিন্তু আপনি একই সঙ্গে কিন্তু কভার করে ফেলবেন। তাহলে কেস ডায়েরি নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যেটা 173 পুলিশ প্রতিবেদন, এটা হচ্ছে যে আমরা একটা মামলা তদন্ত করবো, সেটা আমরা চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেবো। এটা হলো 173। এখন তারপরে দেখবেন আরো দুটো নতুন ধারা যুক্ত হয়েছে, যেগুলো আমাদের 2025 সালে দুইবারে সংশোধন আছে, একবার 173 ক আর একবার 173 খ। 173 ক হলো অন্তর্বর্তীকালীন প্রতিবেদন, মানে তদন্ত করতেছে করতেছে আপনার পুলিশ সুপার এই ক্ষেত্রে তদন্ত চাইতে পারেন বা এই র্যাঙ্কের কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাওয়ার পর একটা রিপোর্ট দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই রিপোর্ট দেখে যদি মনে করে যে ঠিক আছে এটা ভালো, তাহলে আপনি এইভাবে কোর্টে দাখিল করেন, তখন তিনি ওই দ্বারকা সাহেব কোর্টে দিবেন। ওই কোর্ট থেকে অ্যাকসেপ্ট করলে
আপনার যে আসামি সম্পর্কে জানা হচ্ছে তাকে গ্রেপ্তার করবেন না, তার কাছ থেকে বিরত থাকবেন। কিন্তু সর্বশেষ তদন্তের সময় যদি এমন কোন তথ্য আপনার কাছে থাকে যে যাকে আপনি বাদ দিবেন সেই এক্ষেত্রে আসামি জড়িত, তখন তাকে সহ আপনি 400 দিতে পারবেন, কোনো সমস্যা নাই। 173 খতে বলা আছে আমাদের যে আমলযোগ্য মামলা আছে এগুলোর তদন্তের সময়সীমা, এগুলোর তদন্তের সময়সীমা এটা আমাদের আগে ছিল না। ফৌজদারি কার্যবিধিতে তদন্তের সময়সীমা এখানে আছে। আগে শুধুমাত্র 167 ধারায় বলা ছিল যে আপনার 120 দিনের ভিতরে যদি প্রতিবেদন না আসে সেক্ষেত্রে কি ব্যবস্থা। আরে ভাই, ওটা তো বলা আছে 120 দিনের মধ্যে না আসলে কতদিন পর্যন্ত অন্য করতে পারবে, এটা কিন্তু বলা নাই। কিন্তু 173 খতে এসে কিন্তু বলে দিছে যে আপনার একটা মামলা তদন্তের জন্য আপনি আসলে কতদিন পাবেন। পরে হচ্ছে অবমিত সংক্রান্ত 174 থেকে 176। এরপরে আমাদের 177 থেকে যে 190 পর্যন্ত বিষয়গুলো কিন্তু আপনার একটু হালকা মানের। আপনি যদি আরো সামনের দিকে আগান 200 পর্যন্ত, এগুলো হ্যাঁ এমসিকিউ বিভিন্ন সময় আসে, আপনাকে পড়া উচিত। যেমন 177 থেকে 189 পর্যন্ত আপনি পাবেন একটা অপরাধের ক্ষেত্রে তদন্ত বা বিচার কোথায় হবে, অনুসন্ধান কোথায় হবে, আদালতের ক্ষমতায় ইত্যাদি, এগুলো লাগবে। আবার যদি 190 ধরেন, 190 কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ধারা, যে এখানে বলা আছে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা অপরাধ আমলে নিয়ে বিচার শুরু করতে পারেন, তারা কারা। ওবায়দুল কাকুর কথা যদি আপনার মনে থাকে, যে বলছিল না ওরা কারা, তো এরকম আর কি, যে ওরা কারা, এই ম্যাজিস্ট্রেট কারা আপনার বিচার করতে পারবে, এটা আপনাদের 190 দ্বারা পড়লেই আপনি ক্লিয়ার হতে পারবেন যে ওনারা বিচার করতে পারবে। তারপর হচ্ছে আপনার এখানে যে আছে 94, 96, 98, 99, 2000 এই টপিক গুলো আছে। এই আপনার হচ্ছে যে অপরাধ কখন আমলে নিবে ম্যাজিস্ট্রেট, অপরাধ ম্যাজিস্ট্রেট কেন আমলে নিবে, কয়টার সময় নিবে, এই বিস্তারিত কিন্তু আপনার নোট থাকে। তো এই যে আপনার আমলে নেওয়ার যে বিষয়টা, এটা তিনি তদন্ত আপনার যে নোট শিটে তিনি কভার করেন, এবং এদের যে ক্ষমতাটা ম্যাজিস্ট্রেটের, তার যে তারিখ সময় যে আপনার তিনি সেটা কখন আমলে নিলেন, এইগুলো তিনি যে আপনার ই করে দেন, নোট করেন। এই ক্ষমতাটা বলা আছে 90 ধারাতে, যে কারা কারা যারা সংবাদপত্রের সাপেক্ষে বিচার শুরু করতে পারেন, মানে আমলে নেওয়া মানে কিন্তু বিচার শুরু করা। 190 হচ্ছে এই আমলে নেওয়া। আর তবে পরের বিষয়গুলো যদি আছে হালকা, মানে তেমন বেশি ইম্পর্টেন্ট না। তবে 205 যে বড় গ আছে, 205 বড় গ ইতিমধ্যে পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে, যে পুলিশি মামলা আর হচ্ছে নালিশি মামলা যদি একসঙ্গে আপনার থাকে, সেক্ষেত্রে করণীয় কি। করণীয় হচ্ছে পুলিশের রিপোর্ট আসার আগ পর্যন্ত ওনাকে অপেক্ষা করতে হবে। রিপোর্ট পাঠানোর পর উনি দুইটা মিলাই দেখবেন, যদি দুইটার আপনার মিল পাওয়া যায় তাহলে দুইটা একই সঙ্গে তার কাছে ছিল বলবে, তিনি বিচার শুরু করবেন। আর যদি পুলিশের রিপোর্ট একরকম আর আপনি কোর্টে মামলা করতে আরেক রকম, যদি না মিলে বা পুলিশ অব্যাহতি চায় বা ফাইনাল রিপোর্ট দেয়, সেই ক্ষেত্রে আদালত পুলিশের রিপোর্টটাকে আপনার যখন যখন নিবে তখন তিনি এটা আর করবেন না, তিনি এটা এভাবে রেখে দিবেন। আর তার কাছে যে সরাসরি মামলাটা ছিল ওই দিন তিনি বিচার করবেন। এটাই আর কি আপনার এখানে বলা আছে 205 বরাবর। এরপর এক ক্লাস দিয়ে জাম্প দিয়ে আপনারা শিখতে পারেন হচ্ছে রাজসাক্ষী 337, 38, 39, 39 ক এগুলো। আর 39 কতে আছে আসামির অনুপস্থিত বিচার। তারপর এখানে 39 গতে সম্ভবত আমাদের বিচারের যে ইয়ে আছে, বিচার নিষ্পত্তির যে সময়সীমা, এটা বলা হয় 339 খ। একটু দাঁড়ান, একটু দেখে বলি। তো বললাম ফৌজদারি কার্যবিধি কিন্তু ভাই একেবারে একেবারে টান টান উত্তেজনার মাধ্যমে সব শিখে ফেলবেন। হ্যাঁ ঠিক আছে, আপনার মামলা নিষ্পত্তির সময়সীমা এটা আমাদের 339 শুধু কম। তারপরে আছে 140 আত্মপক্ষ সমর্থন, 141 থেকে বুঝাই দেওয়ার ব্যাপারটা, 142 হচ্ছে আপনার ওই আত্মপক্ষ সমর্থনে ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞেস করতে পারেন কিছু বলার আছে কিনা, সে ব্যক্তি তখন বক্তব্য পেশ করতে পারে। তো এইগুলো মানে আমাদের একটু মাঝারি, মানে তেমন একটা বেশি প্রয়োজন নাই। 141, 140, সরি 340, 341, 342 এই অংশটুকু পড়লে পড়তেও পারেন। এরপরে কিন্তু আবার আপনি জাম্প করতে পারতেছেন, আবার জাম্প করে আপনি চলে যেতে পারবেন। এই ধরেন, ও জাম্প করার আগে মাঝখান থেকে একটা ধারা পড়ে যায়, সেটা হলো 382 ধারাটা, আপনার গর্ভবতী নারী যে মৃত্যুদণ্ড স্থগিত রাখার বুঝছেন এটা। আর 374 এই কি চোখ বলেন, 374 যেখানে হাইকোর্টের একটা ক্ষমতা দেওয়া আছে, 374-এ মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন লাগবে, এছাড়া হবে না। আর 496, 497 নিয়ে পড়বেন খুব ভালোভাবে।
জামিন দেওয়ার যে সিস্টেমটা। এরপরে হচ্ছে আমাদের 523, 24, 25, এটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে কি বলবো, আমল 523, 24, 25 হচ্ছে আমাদের চোরাই মাল, তারপরে অপরাধের সাথে সম্পৃক্ত, এরকম বা এখনো যারা গৃহীত যেগুলো ক্রাইম রিলেটেড, এই রিলেটেড সম্পত্তি পাওয়ার পর যে কাজটা করতে হবে, ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, ম্যাজিস্ট্রেট নোটিশ দিবেন, ওই মোতাবেক কেউ হাজির হলে ব্যাখ্যা নিয়ে সঠিকভাবে তাকে দিয়ে দিবেন। না হলে সেটা আপনার অন্যভাবে এটা নিষ্পত্তি করবেন, প্রয়োজনে বিক্রি করে হলেও টাকা রাষ্ট্রের কিছু করে জমা হবে। পুলিশ চোরাই মাল, জাল দলিল ইত্যাদি আটক করতে পারবে কি না এই বিষয়ে ক্ষমতা দেওয়া আছে আমাদের কোথায়, 550 ধারাতে ক্ষমতা দেওয়া আছে। আমাদের সকল অফিসার থানায় আসার পর তারা, সিনিয়র অফিসাররা, ওসি যারা সিনিয়র তারা ওসির দায়িত্ব ইচ্ছে করলে পালন করতে পারেন, 551 ধারায় বলা আছে। আর 565+3 যেখানে আপনাকে শর্ত দিয়ে মুক্তি করা হইলো, আপনি যদি শর্ত লঙ্ঘন করেন তবে সেই ক্ষেত্রে এই শর্ত লঙ্ঘনের দায়ে আপনাকে গ্রেফতার করা লাগতে পারে। যাই হোক, বলা শুরু হয়ে গেছে, একটা না বললাম এই পর্যন্ত রেকর্ডিংটা মাত্র 20 মিনিটের একটা রেকর্ডিং, ট্রাই করলাম যে খুব দ্রুত বইলে আপনাদের কি করা যাবে। আমার কাছে মনে হচ্ছে লাস্টে মনে হয় আমরা এই বিস্তারিত আলোচনা করি নাই নাকি, ফৌজদারি 523, 24, 25 বিস্তারিত আলোচনা করছি এটা। বলেন, একজন বলেন। স্যার ওটা একটু আগে করুন। হম। স্যার আজকে করলে ভালো তিনশো হতো স্যার। বিয়াল্লিশ পর্যন্ত করা হয়েছিল স্যার, 342। আচ্ছা, 342 হচ্ছে যে স্বাভাবিকভাবেই আপনি যদি কখনো বিচারক মানে এলাকায় বিচার করতেছেন, আপনি যখন বিজয় ভাই বিচার করতেছেন, আপনি ওই যার বাদী, শুধু বাদীর কথাই শুনবেন, বিবাদীকে আপনি কিছু জিজ্ঞেস করবেন না যে ভাই, ভাই ভাই তোর কিছু বলার আছে কিনা বা আপনার কিছু বলার আছে কিনা, এই কথাটা বলবেন কিনা? স্যার বলছিলাম 342 পর্যন্ত ওই যে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, তারপরে যে ও, 523 থেকে ওই আলোচনা করার কথা ছিল। বুঝছি। তাহলে তো আলোচনা করতেই হয়। যাই হোক, রিভিশন দিয়ে দিলাম, ভালো হয়েছে, রিভিশন আপনাদের কাজে লাগবে। আহ, আচ্ছা, জি স্যার। এক্ষেত্রে যদি 493, 497 আছে মাঝখানে, 382 আছে মাঝখানে, 382 তো হলো ওই যে বললাম তো, গর্ভবতী নারী যেটা আছে, ও 401, 401, 402, 403 এইগুলো। আচ্ছা, তাহলে একটা আমাকে নোট করেন, যেটা আমরা আগামীকালকে ক্লাসে বিস্তারিত কি করবে, মানে টোটালটাই, যে আমাদের কোনগুলো প্রয়োজন এগুলো একটা রিভিশন যেটা হয়েছে রিভিশনের ভিতরে থাক। তো ফৌজদারি কার্যবিধির 400 এর দিকে আছে, 401 মনে হয় এখানে একটা বিষয় আছে। তারপর 382 আছে, আর তারপর হচ্ছে আমাদের 523, 24, 25, 550, 551, 565, এই জন্য আমাদের আর একটা ক্লাস করতে হবে। তারপর হলো ফৌজদারি কার্যবিধি, আমরা আরো গুরুত্বপূর্ণ একদম পড়তেই হবে। কালকে থাকবে হচ্ছে যে হাই রিস্ক সাজেশন, যারা আপনার হাই রিস্ক রিভিশন, যে আপনার এইগুলো লাগবে, এইগুলো ছাড়া আপনার কোনো উপায় থাকবে না, এইগুলো আপনার করতেই হবে। আরেকটা ক্লাস করতে হবে আমাদের, কালকে ফৌজদারি কার্যবিধি শেষ করে দেবো। ফৌজদারি কার্যবিধি শেষ করে দিই আমরা সকালে আবার পুলিশ রেগুলেশন খুব অল্প সময়ের ভিতরে করতে হবে। আমাদের ঈদের আগে টিআরবি শেষ করে দেবো, চিন্তা করতেছি ঈদের আগে, কারণ এখানে একটু খুব ফাস্টলি করতে হবে। আর যারা আস্তে দেখতে চান অ্যাপস থেকে সহায়তা নিয়ে থাকে, আস্তে আস্তে এটা করে নিতে হবে। তো কেউ কিছু বলবে না, ক্লাসটা আমি আর বাড়িতে যাচ্ছি না, আমি হ্যান্ড নোটের কাজ করবো এখন। ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, সবাইকে শুভ সকাল, আবার আল্লাহ হাফেজ।